আপনাকে কতবার বলেছি এইসব ফালতু জিনিস আমার জন্য আনবেন না। আমার অ্যালার্জি আছে জুঁই ফুলের গন্ধে। আর আপনি যখন তখন আমার রুমে ঢুকবেন না, তাহলে কিন্তু আমি আপনার বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হব। আপনার সাথে আমার ঠিক যেমন ডিল হয়েছে ঠিক তেমনভাবে চলতে পারলে চলুন, না হলে আমি চলে যাব। এই শেষবারের মতন বললাম। আপনি আপনার মতো কাজ করবেন, আমার কাজে নাক গলাতে আসবেন না। আর আমার কাছে এসে ভাব জমানোরও চেষ্টা করবেন না। আপনাকে আমার একটুও সহ্য হয় না। এইটুকু কথা কি আপনি বুঝতে পারেন না? আমি আপনার মতন বেহায়া মানুষ জীবনেও দেখিনি। একটা মানুষ যে এতটা বেহায়া হতে পারে সেটা আপনাকে না দেখলে জানতেও পারতাম না। আপনি কি বুঝতে পারছেন না? আপনাকে আমি কখনোই নিজের স্বামী হিসেবে মানব না। আমি মরে গেলেও কখনোই আপনার মতন একটা গাইয়া ভূতমার্কা মানুষকে আমার পাশে মেনে নিতে পারবো না। তার চেয়ে ভালো আপনি নিজেই সব শেষ করে দিন। আচ্ছা, এমন আর কখনোই হবে না। আমি খাবার বেড়ে দিচ্ছি, আপনি টেবিলে এসে খেয়ে নিন। আমার খাবার রুচি নেই। আপনার এই অখাদ্য খাবার আপনি নিজেই খেয়ে উদ্ধার করুন। রাস্তার জ্যামের জন্য পুরো 25 মিনিট লেট হয়ে গেছে আজ অফিস আসতে। এসেই বুঝলাম অফিসে কোনো একটা বিশেষ পরিবর্তন হয়েছে। আমার সহকর্মীরা আমার দিকে এমনভাবে তাকিয়েছিল আমি যেন চিড়িয়াখানা থেকে পালিয়ে এসেছি। তা যাই হোক, আমি কাউকে কিছু না বলে চুপচাপ নিজের রুমে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে এমডি স্যারের রুম থেকে আমার ডাক পড়লো। আমাদের এমডি স্যার খুবই ভালো মনের মানুষ, আর আমার এই অফিসে অবস্থানটা ঠিক তার পরেই। স্যার আমাকে খুবই স্নেহ করেন। আমি আমার কাজের প্রতি খুবই যত্নবান, তাই তিনি আমাকে খুবই বিশ্বাস করেন। আমি স্যারের রুমে ঢুকতেই খুব একটা বড় ধরনের শক খেলাম, কারণ স্যারের চেয়ারে একজন মেয়ে বসে আছেন আর স্যার তার পাশে সোফায় বসে আছেন। আমি সেখানে যেতেই স্যার আমার সাথে মেয়েটির পরিচয় করিয়ে দিলেন। কবিতা, এই হলো রুদ্র, আমার অফিসের বেস্ট এমপ্লয়ি। আর রুদ্র, এই হলো আমার মেয়ে কবিতা। এখন থেকে ও এই অফিসের নতুন এমডি। তোমাকে ওকে অফিসের সব কাজ বুঝিয়ে দিতে হবে। কাল থেকে নতুন প্রজেক্টটা দিয়েই ও অফিসের কাজে হাত দেবে। আর সেই প্রজেক্টের এই সমস্ত ফাইল রেডি করে আমার কাছ থেকে সাইন করিয়ে নিও। আমি এখন থেকে আমাদের নদিয়া নিউ ব্রাঞ্চে বসবো। আমি মাথা নেড়ে বেরিয়ে আসলাম। পরের দিন সবকিছু রেডি করে স্যারের থেকে সাইন করিয়ে ম্যাডামের কাছে জমা দিয়ে বেরিয়ে আসছিলাম। ঠিক তখনই ম্যাডাম আমাকে ডাকলেন। মিস্টার রুদ্র, প্লিজ একবার এদিকে আসুন। হ্যাঁ, বলুন। বাবা আপনার কথা শুনলেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায়। বলে আপনি অফিসে থাকলে নাকি উনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমার যে কোনো প্রয়োজনে আপনার সাহায্য নিতে বলেছে। কারণটা কি বলবেন? আমি ঠিক জানি না ম্যাম, তবে উনি হয়তো আমাকে অনেক ভালোবাসেন তাই এমন বলেছেন। এই কথা শোনার সাথে সাথেই ম্যাডামের চেহারায় প্রচন্ড রাগ দেখতে পেলাম। আমি আর কিছু না বলেই আমার ডেস্কে ফিরে এলাম। মাস তিনেক এইভাবেই অফিস চলতে থাকলো। এতদিনে বুঝে গেছিলাম যে আমাদের ম্যাম একজন প্রচন্ড বদরাগী টাইপের মেয়ে, আর আমার ওপর একটু বেশি রাগ করেন, কারণ আমাদের অফিসের সব কলিগরাই রুদ্র বলতে পাগল। আর আমাদের পুরনো বস মানে ওনার বাবাও আমাকে খুবই স্নেহ করেন, তাই হয়তো আমার ওপর একটু বেশি রেগে থাকেন। যখন তখন অহেতুক কাজে আমাকে ডেকে পাঠান আর আমাকে বকুনি দেওয়ার উপায় খুঁজে বের করেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর হয়ে ওঠে না। 6 মাস এইভাবেই চলার পর হঠাৎ করে আমাদের এমডি স্যারের হার্ট অ্যাটাক হয়। স্যারের আপন বলতে মেয়ে ছাড়া আর কেউ নেই। তার হার্টের অপারেশনের জন্য তাকে বিদেশ নিয়ে যেতে হয়, আর একা মেয়ে মানুষ এসব পারবে না হয়তো। তাই স্যার আমাকে ওনার বাড়িতে ডেকে পাঠান। তাদের সাথে আমাকেও বিদেশে যেতে বলেন, আর এটা বলেন যে আমার পরিবারের কোনো অসুবিধা হবে কিনা তাতে। আমার 3 কুলে যে আমি ছাড়া আর কেউ নেই সেটা হয়তো উনি জানেন না। সে যাই হোক, আমি, স্যার আর স্যারের মেয়ে যাই স্যারের অপারেশনের জন্য। মাসখানেক পর দেশে ফিরে স্যার রেস্টে থাকেন, আর জরুরি কোনো কাজ থাকলে আমাকে তার বাড়িতেই ডেকে পাঠান। হঠাৎ অফিস টাইমের পর উনি আমাকে নিজের বাড়িতে ডাকেন। আমি ওনার বাড়িতে যেতেই আমাকে বসতে বললেন উনি। আমার মনে হচ্ছিল উনি আমাকে কিছু বলতে চান, বাট একটু ইতস্তত বোধ করছিলেন। আমি তখন বললাম, স্যার আমাকে কিছু বলবেন, অথবা আমি কিছু ভুল করেছি? না রুদ্র, তেমন কিছু নয়। তুমি তো আমার শরীরের অবস্থা জানোই, কখন কি হয় বলা যায় না। ঘরে বিবাহযোগ্য একটা মেয়ে আছে, মেয়েটাকে একটা বিয়ে দিতে পারলে শান্তি পেতাম। স্যার তাহলে বিয়ে দিয়ে দিন ম্যাডামের।
আর ম্যাডামের মতো এত ভদ্র উচ্চশিক্ষিত সুন্দরী মেয়ের বিয়ে নিয়ে এত দুশ্চিন্তা করতে হবে না আপনাকে। শুধু বলুন আপনি কেমন ছেলে খুঁজছেন, তাহলে আমি কালকেই ম্যারেজ ব্যুরোগুলোতে জানিয়ে দেব। দেখো রুদ্র, জানি না আমার কথাটা বলা ঠিক হবে কিনা, আর তোমার তো বাড়িতে বড় কেউ নেই, তাহলে আমি তাদেরই ডেকে কথাগুলো বলতাম। বলছি কি, আমার মেয়ে কবিতাকে তোমার কেমন লাগে? মানে আমি ঠিক বুঝলাম না স্যার। আসলে আমার মেয়েটা বড্ড জেদি আর বদরাগী। আমার মেয়েটা যার তার সাথে মানিয়ে নিতে পারবে না। আমি আমার মেয়ের জন্য তোমার মতন একটা সৎ ছেলেই খুঁজছিলাম। তাই আমি চাই, তোমার যদি কোনো আপত্তি না থাকে, তাহলে তুমি আমার মেয়ে কবিতাকে বিয়ে করো, তাহলে আমি শান্তিতে মরতে পারবো। স্যার, আমি আপনার একজন সামান্য বেতনভুক্ত কর্মচারী, আর ম্যাডাম মনে হয় না আমাকে মেনে নেবেন বলে। এখনই উনি আমাকে সহ্য করতে পারেন না। আমি জানি, তাই জন্যই আমি চাই তুমি আমার মেয়েটাকে বিয়ে করো, আর আমি ওকে বিয়ের জন্য রাজি করাবো। তুমি শুধু আমার মেয়েটাকে একটু আগলে রেখো, কোনো রকম কষ্ট দিও না। আগে আমি মেসে থাকতাম, কিন্তু বিয়ের জন্য আগের সব জমানো টাকা আর ব্যাংকের থেকে কিছু লোন নিয়ে একটা ছোট্ট ফ্ল্যাট কিনি, কারণ বিয়ের পর তো আর মেসে থাকা যায় না। বিয়ের পর আমাদের মধ্যে তেমন একটা কথা হয় না। একদিন কবিতা বসে আছে, আমি গিয়ে তার পাশে বসতেই কবিতা খুব রেগে মেগে আগুন হয়ে যায় আর বলতে শুরু করলো, শুনুন মিস্টার রুদ্র, আমি আপনাকে বিয়ে করেছি শুধুমাত্র বাবার অসুস্থতার জন্য। শুধুমাত্র বাবাকে না করতে পারি না তাই। কারণ এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আর কেউ নেই। বাবার কিছু হয়ে গেলে আমার কি হবে? আর আপনি ভালো করেই জানেন আপনাকে আমার মোটেও সহ্য হয় না। তাই আপনি আমার কাছ থেকে কোনো এক্সপেকটেশনও রাখবেন না, না হলে তার পরিণাম ভালো হবে না। আর হ্যাঁ, এগুলো যেন কোনোভাবেই বাবা না জানতে পারে। আপনি এই ঘরে অন্য রুমে থাকবেন, আর আমি অন্য রুমে থাকবো। আমার পারমিশন ছাড়া আমার রুমেও আসবেন না। আর হ্যাঁ, আমি রান্না করতে পারি না, কাপড়ও কাচতে পারি না। সকালে বেডটি লাগে আমার, আর আমি ঠান্ডা জলেও স্নান করতে পারি না। সো আপনাকে এগুলো করতে হবে। আর ভুলেও আমার ক্লোজে আসার চেষ্টা করবেন না। আর অফিসে আমি আপনার বস, সেখানে সবার সামনে বউ ভেবে আবার ঢং করবেন না। আমি সবকিছু শুনে চুপচাপ দাঁড়িয়েছিলাম। তাই কবিতা বলল, এখনো দাঁড়িয়ে আছেন যে? অন্য রুমে যান, অনেক রাত হয়েছে, আমি ঘুমাবো। কাল সকালে অফিস আছে আমার। স্যারকে ফোন করে সবকিছু জানিয়ে দিলাম। তখন স্যার বলল, ডোন্ট ওয়ারি, আমি তোমার পাশে আছি। আমার একটাই মেয়ে, একটু ভালোবেসে একটু ঠিক করে নিও। পরের দিন সকাল থেকে শুরু হলো আমার এক নতুন জীবন, বিবাহিত ব্যাচেলার জীবন। আগে একজনের জন্য রান্না করতাম, এখন দুজনের জন্য করি। আগে একজনের কাপড় কাচতাম, এখন দুজনের কাছি। আমার অফিস সকাল 9টায়, তাই সকাল 6টায় উঠেই আমি রান্না সব রেডি করে নিজের ব্রেকফাস্ট করে নিয়ে কবিতার জন্য টেবিলে ব্রেকফাস্ট রেখে দিলাম। কবিতার বেডটি রেডি করে দিলাম। আমি শাওয়ার নিয়ে কবিতার জন্য গরম জল রেডি করে রাখলাম। এরপর আমি বাসে ঝুলতে ঝুলতে অফিসে গেলাম। আমার অনেক শখ ছিল, আমার বউ আমার সামনে মাথায় বেলি ফুলের মালা গুজে আসবে, চোখে অনেক সুন্দর করে কাজল দেবে। তাই আমি মাঝে মাঝেই আমি অফিস থেকে আসার পথে বেলি ফুলের মালা নিয়ে আসে ও কবিতার জন্য। আমি জানি কবিতার এটা খুব পছন্দের। এমডি স্যার আমাকে বলেছিলেন আমি ওর বাবার থেকে কবিতার সব পছন্দের অপছন্দের জিনিসগুলো জেনে নিই। কবিতার বিরিয়ানি খুব পছন্দের, তাই আমি ট্রাই করতাম অন্তত সপ্তাহে 3 দিন বিরিয়ানি রান্না করার। আমার অনেক ইচ্ছে যে নিজের হাতে কবিতাকে খাইয়ে দিই। বিরিয়ানি আমার একদম অপছন্দের। আমি ওর জন্য যতদিনই বেলি ফুলের মালা এনে চুপি চুপি ওর রুমে রেখে আসি। কবিতা এটা দেখেই আমাকে বকতে থাকে। আমার অনেক ভালো লাগে ওর বকুনি শুনতে। আমার অনেক ইচ্ছা কবিতাকে নীল শাড়িতে দেখব, চোখে কাজল আর মাথায় বেলি ফুলের মালা পরে আমরা কখনো হাত ধরে হাঁটবো। বৃষ্টির দিনে একটাই কাফে কফি খাবো, রাস্তার পাশে অনেক ঝাল দিয়ে ফুচকা খাবো। কবিতা ফুচকা খেতে খুবই ভালোবাসে। আর হ্যাঁ, কবিতার আরো অনেক পছন্দের জিনিস আছে, আর সেটা হলো এক্সাইডের মোমো। এই জিনিসটা দেখলে কবিতা পাগল হয়ে যায়। যদিও আমার সামনে দেখায় না, যেদিন যেদিন আমার কাজ একটু আগেই শেষ হয়ে যায় সেদিন আমি কবিতার জন্য মোমো নিয়ে এসে ওর রুমে রেখে আসি। এসেই যখন দেখে মোমো, তখন আগে সবটা খেয়ে নেবে, তারপর আমাকে বকতে শুরু করবে। আপনার লজ্জা করে না? একটা মেয়ের অনুপস্থিতিতে আপনি তার রুমে ঢুকেছিলেন।
যদিও আমার কানে এইসব কিছুই যায় না, আমি শুধু মনোযোগ দিয়ে আমার কবিতার ঠোঁট নাড়ানোটা দেখি। কি সুন্দর করে আমাকে বকে, আমি তার প্রেমে পড়ে যাই। কবিতাকে নিয়ে আমার সব ইচ্ছাগুলো আমি আমার ডায়েরি বন্দি করে আমার বালিশের নিচে রেখে দিই। জানি কবিতা আমার রুমে কখনোই আসবে না, আর জানতেও পারবে না এইসব। মাঝে মাঝে মধ্যরাতে আমি কবিতার রুমে যাই। কত সুন্দর করেও বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমায়। কত মায়া আছে ওর ঘুমন্ত মুখটাতে। ইচ্ছে করে ওর গালে হাত দিই, বাট দেওয়া আর হয় না। তাই আবার নিজের রুমে ফিরে আসি এবং ডায়েরিতে সেটা লিখে রাখি। আজ কি কি দেখলাম আর কতক্ষণ দেখলাম, আজ ঘুমের মধ্যে কিভাবে ও হাত পা নাড়াচ্ছিল। সেদিন যখন আবার বেলি ফুলের মালা নিয়ে আসি, তখন কবিতা আগে থেকেই রেগেছিল। আমার হাতে বেলি ফুলের মালা দেখে কবিতা প্রচন্ড রেগে গিয়ে আমাকে বকাবকি করে বাপের বাড়ি চলে যায়। আর এটা বলে হুমকি দিয়ে যায় যে আমি যদি তাকে আনতে যাই তাহলে সে বাড়িতে অনেক ঝামেলা করবে, আর যেটা ওর বাবার জন্য ভালো হবে না। তাই আমি যদি বাবার ভালো চাই, যেন তাকে আনতে না যাই। আমি এমডি স্যারকে সবকিছু খুলে বললাম। স্যার আমাকে বলে কিছুদিনও এখানেই থাকুক, তারপর তিনি সব বুঝিয়ে তাকে পাঠিয়ে দেবেন। অফিসে আমার কাজের চাপ বেড়ে যাওয়ায় অফিস থেকে আমার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট হিসাবে একটা মেয়েকে নিয়োগ করা হয়। অফিসে এখনো কবিতাই আমার বস, আর কবিতা যে আমার স্ত্রী এটা অফিসের সবাই জানলেও মেয়েটি জানে না, কারণ অফিসে আমি কবিতাকে ম্যাম বলেই ডাকি। আর কবিতার রাগের জন্য কেউ তাকে এইসব নিয়ে কথা বলার সাহসও পায় না। আর মেয়েটি মানে রিয়াকে আমার কেবিনে ডেস্ক দেওয়া হয়েছে। কিছুদিন এইভাবেই চলার পর রিয়াও আমার সঙ্গে অনেকটা ফ্রিভাবে কথা বলতে শুরু করে। আর যখন জানতে পারলো যে আমি একাই রান্না করে খাই, তখন থেকে ও আমার জন্য রেগুলার লাঞ্চ রেডি করে আনতো। আমি আর কি করব, মেয়েটা এত রিকোয়েস্ট করতো যে আমি আর তাকে মানা করতে পারতাম না। আমি কোনো একদিন ওর সাথে কথা বলতে বলতে ওকে বলেছিলাম, মেয়েদের শাড়িতেই অনেক বেশি ভালো লাগে, তুমিও ট্রাই করে দেখতে পারো। সেদিন থেকে রিয়া রোজ শাড়ি পরেই অফিসে আসতে লাগলো। অফিস শেষ করে আমি হেঁটেই বাড়ি ফিরছিলাম। সেদিন রিয়া আমাকে দেখে বলল সেও আমার সাথে বাড়ি যাবে। যেহেতু আমাদের বাড়ির রাস্তা একই দিকে, তাই ওকে আমি আসতে বললাম আমার সঙ্গে। রাস্তায় ফুচকার দোকান দেখে রিয়া ফুচকা খাওয়ার ইচ্ছা হলো, তাই আমি ফুচকার অর্ডার দিয়ে 2 প্লেট ফুচকা নিয়ে এসেই একটা প্লেট রিয়ার হাতে দিলাম। ঠিক তখনই পাশে তাকিয়ে দেখি বিএমডাব্লিউর গাড়ির গ্লাসটা উঠে গেল, যেটা নিয়ে কবিতা রোজ অফিসে আসতো। তারপর গাড়িটা চলে গেল। পরের দিন আমার ডাক পড়লো আমাদের এমডি ম্যাডামের রুমে। শুনুন মিস্টার রুদ্র, আপনার অফিস আওয়ার আরও 1 ঘন্টা বাড়ানো হলো। সবাই যাওয়ার পর আপনি যাবেন, এজন্য আপনার স্যালারিও বাড়ানো হয়েছে। আমি কিছু না বলেই চুপচাপ নিজের ডেস্কে চলে গেলাম। আর চিন্তা করলাম এই কাজটা কেন। পরে বুঝলাম যাতে রিয়া আমার সাথে কথা না বলতে পারে, সেই ব্যবস্থাও করেছে। যাই হোক, একটু পরে দেখি রিয়াকে রুমে ডেকে নিয়ে কোনো একটা কাজের ভুল দেখিয়ে মনের আশ মিটিয়ে বকুনি দিল। এইভাবেই চলছিল। হঠাৎ রিয়া সেদিন নীল শাড়ি পরে বেলি ফুলের মালা খোঁপায় গুজিয়ে অফিসে আসে। আর প্রতিদিনের মতো কবিতা অফিসে ঢুকেই আমার রুমে উঁকি মেরে দেখে আমি এসেছি কিনা। সেদিনেও সেটাই করতে গিয়ে রিয়াকে বেশ সেজে গুজে এসে দেখতে পেল। আর আমার দুঃখে রাগী চোখে তাকিয়ে কবিতা নিজের রুমে গিয়েই আমার ডাক পাঠালো। আমি দরজায় গিয়ে নক করে বললাম, আমাকে ডেকেছেন ম্যাম? হ্যাঁ, ভেতরে এসো। প্রথমবারের মতো তুমি বললে সম্বোধন করলো কবিতা আমাকে। আমি ওর রুমে ঢুকলাম। আমাকে চেয়ারে বসতে বলে রাগে গজগজ করতে লাগলো কবিতা। প্রায় 30 মিনিট এইভাবেই বসে থাকার পর আমি বললাম, ম্যাম আমার অনেক কাজ বাকি আছে, আমি কি এখন যাব? কোনো কাজ করতে হবে না, এখানে চুপচাপ বসে থাকবে আর আমার দিকে তাকিয়ে থাকবে সারাক্ষণ। মানে শুধু আমাকে দেখবে, না হলে তোমার চোখ উপড়ে নিয়ে আমি মার্বেল খেলবো। আমি এই ভয়ঙ্কর রূপ কবিতার আগে কখনো দেখিনি, তাই চুপচাপ বসে আছি। লাঞ্চের সময় রিয়া আমাকে ডাকতে আসে। তখন কবিতা ওকে এত জোরে ধমক দেয় যে আর একটু হলে মেয়েটা কেঁদেই ফেলতো।
তখন পিয়নকে দিয়ে দুজনের জন্য লাঞ্চ আনিয়ে নিল। তারপর বলল, চলো লাঞ্চ করবে। লাঞ্চ করার সময় কবিতা খাচ্ছে না দেখে আমি বললাম, কি হলো ম্যাম, খাবেন না? তোমার না খুব ইচ্ছে আমাকে নিজের হাতে খাইয়ে দেবে, দাও খাইয়ে দাও আমাকে। আমি অবাকের পর অবাক হচ্ছি। কবিতাকে 1 চামচ বিরিয়ানি খাইয়ে দিতেই দেখি ওর চোখ দিয়ে জল পড়ছে। ও অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, বাকিটা শেষ করে গাড়িতে এসো, কাজ আছে। আমি লাঞ্চ শেষ করে গাড়িতে গিয়ে বসলাম। কবিতা বলল, ড্রাইভার, ভালো কোনো শাড়ির দোকানে নিয়ে চলুন। হঠাৎ শাড়ি কিনবেন? আমার স্বামীর আমাকে নীল শাড়িতে দেখার অনেক ইচ্ছা, তাই। ড্রাইভার, তাহলে বাড়িতে চলুন। বাড়িতে গিয়ে কবিতার জন্য এনে রাখা নীল শাড়ি, নীল চুড়ি আর বেলি ফুলের মালা সব ওকে দিলাম। তখন কবিতা বলল, আমি শাড়ি পরতে পারি না। আমি পরিয়ে দেব? দাও। লজ্জা করবে না? আমি তো তোমারই বউ, তোমাকে আর লজ্জা কিসের? আমার লজ্জা, আমার ভয় তুমি বুঝলেই আমার সব। আমি আমার চোখে কবিতার ওড়না বেঁধে কবিতাকে শাড়ি পরিয়ে দিলাম। তারপর কবিতা চোখে কাজল দিয়ে খোপায় বেলি ফুলের মালা দিয়ে সাজলো। ততক্ষণে সন্ধ্যা হয়ে গেছে। কবিতা বলল, আমরা হাঁটতে বের হব, আমি তোমার হাত ধরে হাঁটবো আর ঝাল দিয়ে ফুচকা খাবো। আমি অবাক হলাম, কিন্তু কিছুই বললাম না। কবিতাকে নিয়ে হাঁটতে হাঁটতে ফুচকার দোকানে আসলাম। তারপর ফুচকা খাইয়ে দিতে দিতে জিজ্ঞাসা করলাম, তুমি এসব জানলে কিভাবে? এগুলো তো সিক্রেট, বলা যাবে না। বলো না প্লিজ। আরে আমার বোকা বর, আমি তোমার ডায়েরিটা প্রতিদিনই পড়তাম আর তোমাকে কষ্ট দিয়ে পরীক্ষা করছিলাম যে তুমি আমাকে কতটা ভালোবাসো। কিন্তু ওই ইডিয়েট রিয়ার জন্য সব শেষ হয়ে গেল আমার। বাজে মেয়ে আমার স্বামীকে দেখানোর জন্য শাড়ি পরে আবার রান্নাও করে আনে, ব্যাস ওর চাকরি শেষ। আরে এমন করো না, চাকরিটা ওর খুব দরকার। ওকে, তাহলে ওকে অন্য ব্রাঞ্চে শিফট করে দেব। তুমি শুধু আমার সামনে থাকবে সব সময় আর আমাকে দেখবে। ভালোবাসি তোমাকে রুদ্র। আচ্ছা চলো এখন রিক্সা করে বাড়ি যাই। বাড়ি গিয়ে কি হবে? সেই তো আবার আমাকেই রান্না করতে হবে। আজ আর রান্না করতে হবে না, বাইরেই খেয়ে নেব। আর এইভাবেই আমাদের মাঝে ভালোবাসার দূরত্ব শেষ হয়। আর এখান থেকেই আমাদের জীবনের এক নতুন পথ চলা শুরু হয়ে যায়।